হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আমার স্ত্রী লিজা প্রতিদিন আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে। তার কোনো শখ আহ্লাদ আমি অপূর্ণ রাখি না। বেতন মোটামুটি ভালো পাই। প্রতিদিন অফিসে যাওয়ার সময় রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি সেখানে 50 বা 100 টাকার নোট নেই। প্রথমে বিষয়টা আমলে না নিলেও এখন নিতেই হচ্ছে। প্রায় 3 মাস যাবৎ এই টাকা চুরি করার ঘটনা ঘটছে। বেতন পেলে প্রতি মাসে 2 থেকে 3 হাজার জেদ করে নেয়। সে আমার চেয়ে বয়সে অনেক ছোট। এক প্রকার বিয়েটা টিকিয়ে রাখতে আমার এসব মেনে নিতে হয়। তবে আমি তাকে অসম্ভব ভালোবাসি। আজ অফিসে এসে দেখি আমার মানিব্যাগ থেকে চুরি নয়, পুরো ডাকাতি করেছে লিজা। এখান থেকে 500 টাকা নিয়েছে। প্রচুর রাগ হচ্ছে আজকে বাসায় গিয়ে কিছু না বললে হচ্ছেই না। বসে বসে লিজার কথা ভাবতেই প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি কি না চোর বিয়ে করেছি? টেবিলে রাখা ফোনটা বেজে উঠতেই ভাবনার সম্মতি ঘটালাম। ফোনের স্ক্রিনে রায়হানের নামটা ঝুল করছে। এই সময় রায়হান কেন কল করবে? ও তো জানে এটা আমার অফিস টাইম। আশেপাশে তাকিয়ে দেখলাম বড় স্যার নেই। কাজের সময় ফোন ধরা উনি একদম পছন্দ করেন না। উনি নেই দেখে কলটা রিসিভ করলাম। দোস্ত, কোথায় তুই? আজব একটা প্রশ্ন করলি রায়হান। অফিস টাইমে আমি অফিসে না থেকে কোথায় থাকবো বল আমায়? আচ্ছা শোন না, ভাবির গ্রামের বাড়ি থেকে কি কোনো আত্মীয় এসেছে? না তো, গ্রামে আছেই তো শুধু ওর পরিবার। কেন, কি হয়েছে? তুই এসব জিজ্ঞেস কেন করছিস? আসলে গন্ডগোল মার্কেট। ভাবি কার সাথে যেন এসেছে। আমি মেসেঞ্জার ছবি পাঠাচ্ছি, দেখ তো চিনিস কিনা। রায়হান ফোনটা কেটে দিতেই আমার কেমন একটা লাগলো। লিজা স্বর্ণের দোকানে কি করছে? ও যে বের হবে সেটা আমাকে তো বলেনি। মেসেঞ্জারে টুংটাং শব্দ হতেই চলে গেলাম মেসেঞ্জারে। রায়হান সত্যি একটা পিক পাঠিয়েছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লিজা দোকানে দাঁড়িয়ে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। তবে পাশে কেউ নেই। সামনের দোকানের ভেতরে দোকানের জায়গায় দাঁড়ানো। ছবি আসার পরেই একটা মেসেজও পাঠালো রায়হান। সরি, ওটা বোধহয় দোকানই ছিল। ভাবির পরিচিত, তবুও আমি নিশ্চিত নেই। আমি রায়হানের মেসেজে আর কোনো জবাব দিলাম না। আমি শুধু অফিস টাইম শেষ হবার অপেক্ষায় রইলাম। আজ লিজার জন্য ফাইনাল একটা ডিসিশন না নিলে চলছেই না। অপেক্ষা করতে থাকলাম 5টা বাজার। বিকেল 5টা 20। রিক্সায় বাড়ি যাচ্ছি। মনে মনে রাগ বেড়েই চলছে। একে তো টাকা চুরি করেছে, এতদিন আবার সেই টাকা দিয়ে কি বয়ফ্রেন্ডকে কিছু গিফট করতে গিয়েছিল নাকি? আমাকে যদি তার এতই অপছন্দ, তাহলে আজ তার এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। ওর সাথে আমার সংসার করার কোনো ইচ্ছে নেই। মেয়ে মানুষ আসলেই নিস্ত প্রকৃতি হয়ে থাকে। বাড়ির সামনে রিক্সা থামিয়ে ভাড়া মিটিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়িতে ঢুকেই একটু অবাক হলাম, এত সাজানো গোছানো কেন আজ? নিজের রুমে চলে গেলাম। প্রতিশোধের আগুন যেন ধাও ধাও করে চলছে। লিজাকে কথা না শোনানো পর্যন্ত শান্তি মিলবে না। চরিত্রহীন মেয়ে একটা। কাঁধে থেকে ব্যাগ নামিয়ে বিছানায় ছুঁড়ে ফেললাম। লিজা কোথায় আছে তাকে খুঁজে বের হওয়ার জন্য দরজার দিকে ফিরতে দেখি দরজার সামনে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মা আমার দিকে হাসতে হাসতে এগিয়ে এলো। আমার সামনে দাঁড়িয়ে মা নিজেই নিজেকে একবার প্রদক্ষিণ করে আমাকে হাসতে হাসতে বলল, দেখ না পাগলি মেয়ের কাণ্ড। আমাকে কেমন লাল শাড়ি পরিয়ে বউ সাজিয়ে দিয়েছে। এই যে হাতের মোটা দুটো বালা দেখ বাবা, লিজা আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে। ও নিজে টাকা জমিয়ে আমার জন্য এগুলো করেছে। মা কথা শেষ করতে না করতেই লিজা বাইরে থেকে রুমে এসে মাকে জড়িয়ে ধরল। মায়ের কথা শুনে আর লিজাকে দেখে আমার রাগ যেন ঠান্ডা হয়ে যায়। লিজা মাকে সোনার চুড়ি দিয়েছে। তার মানে মাকে সোনার চুড়ি দেওয়ার জন্যই এই 3 মাস ধরে সে আমার মানিব্যাগ থেকে টাকা নিচ্ছিল।
কিন্তু আমাকে বললেই তো আমি চুড়ি দিতাম মাকে। লিজার সাথে আলাদাভাবে আমার কথা বলা খুবই প্রয়োজন। লিজা মাকে ছেড়ে আমার দিকে হাসি খুশি মুখে এগিয়ে এলো। মার হাতটা ধরে আমার দিকে এগিয়ে চুড়ি জোড়া দেখিয়ে জিজ্ঞেস করলো, বলো তো চুড়িজোড়া কেমন হয়েছে? আমি আর মার সামনে লিজাকে তেমন কিছু বললাম না, শুধু একটু মুচকি হেসে মাকে জানালাম মাকে লাল শাড়িতে আর নতুন সোনার চুড়িতে খুব সুন্দর মানিয়েছে। মা আরও কিছুক্ষণ কথা বলে রুম থেকে চলে গেল। লিজাও আমার জন্য নাস্তা নিয়ে আসবে বলে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেই আমি তাকে দাঁড় করালাম। লিজা আমার কথায় চুপ করে দাঁড়িয়ে গেল। তুমি কি মায়ের চুড়ি বানানোর জন্যই এতদিন আমার ওয়েলের থেকে টাকা নিতে? হ্যাঁ, তোমার এখান থেকে না নিলে আমি টাকা কোথায় পাবো? একাই গিয়েছিলে চুড়ি আনতে? না, আমার বান্ধবীর স্বামীর দোকানে বানাতে দিয়েছিলাম, ওনার সাথেই দোকানে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি, কিন্তু তুমি মাকে এত দামি চুড়ি দিলে আমাকে কেন জানালে না? আমি কাউকেই জানাইনি, মাকে এত সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। মা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আপনি ছাড়া মা একমাত্র মানুষ যিনি আমার আবদারগুলো পূরণ করেন। উনি আমাকে অসম্ভব ভালোবাসেন, আমি সেটা বুঝি। মা একদিন বলেছিল তার সোনার চুড়ি পরার খুব শখ, অথচ উনি সব গহনা আমাকে দিয়ে দিয়েছেন। আমার থেকে নিতে বলে তিনি নেননি, বলেছিলেন ওগুলো আমি তোমাকে দিয়েছি, ফিরিয়ে নেব কেন? তাই আমি এই পথ অবলম্বন করেছি। তুমি সত্যি অন্যরকম লিজা। তুমি এইসবের জন্য টাকা নিয়েছো, আর আমি কি না কি ভেবেছি। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এই, আপনি আমাকে নিয়ে কি ভেবেছিলেন বলেন তো? যা ভেবেছি তার জন্য সরি, আর উল্টোপাল্টা ভাববো না, প্রমিস। মা আমাকে এত ভালোবাসে, আমি আজকে মেয়ে হিসেবে তার মুখে হাসি ফোটাতে পেরেছি, সেই হিসেবে আমিও খুশি। তাই আপনাকে মাফ করে দিলাম। এরপর যদি আর উল্টোপাল্টা কিছু ভাবেন তাহলে কিন্তু মাফ করব না। মনে থাকবে। এবার এসো, একটু জড়িয়ে ধরি। ঢং। লিজা মুখে ভেচকি কেটে রুম থেকে বেরিয়ে যায়। লিজার বাচ্চামি দেখে আমি দাঁড়িয়ে হাসছি। তাদের শাশুড়ি বৌমার সম্পর্ক চিরকাল এভাবে টিকে থাকুক। সমাজ দ্রুক্তমূল দেখিয়ে তারা একে অপরের মা এবং মেয়ে হয়ে উঠুক। সম্পর্ক গড়ে থাক আর গড়া হোক।